welcome you all to the land of rising sun of India. আর এখন আমার পেছনে তোমরা যে ওয়াটারফলসটা দেখছো এটা শুধু অরুণাচল প্রদেশেরই নয়, পুরো ইন্ডিয়ার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস এবং ভীষণ সুন্দর এবং জাইগান্টিক ওয়াটারফলস। আর এর নাম হচ্ছে নুরা নং ওয়াটারফলস। আর এই নুরা নামেই যে এই ওয়াটারফলসটা কেন হয়েছে এটার গল্প আমি একটু পরে এখান থেকে যাব যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল, সেখানে গিয়ে আমি তোমাদের বলবো, তাহলে তোমরা ভালোভাবে কানেক্ট করতে পারবে। আর আমি যে এখানে দাঁড়িয়ে আছি প্রচণ্ডভাবে এই এতটা দূরে, মানে যেখানে জলটা পড়ছে সেখান থেকে প্রায় 100 মিটার দূরে দাঁড়িয়ে আছি। পুরো ওয়াটার পার্টিকেলসগুলো আমার মাথায় আমার গায়ে অবধি আসছে। তো আমি একটু এগিয়ে যাই। আজকের এখন এই জার্নিতে তোমরা দেখতে পারবে যে আমরা এখন এই নুরা নং ওয়াটারফলসে তোমাকে আমি একটু কাছে নিয়ে গিয়ে ভালোভাবে দেখাবো। এই অবধি জল আসছে, কাছে নিয়ে গেলে পরে কেমন ফিল আসবে তোমরা নিজেরাই ভালো বুঝতে পারবে। আর এটার পরে এখান থেকে চলে যাব যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল, যেটা কে বানানো হয়েছে আমাদের বীর জওয়ান যশবন্ত সিং রাওয়াতের মেমোরিতে। তো সেটা অবশ্যই দেখো। আর আজকে 15ই আগস্ট, তো সেই 15ই আগস্টের থিমে আজকে আমরা ড্রেস পরে বেরিয়েছি। আর তারপর ওখান থেকে আমরা দিরাং হয়ে, বোমডিলা হয়ে, ভালুকপং হয়ে আমরা আসামের দিকে যাব। আর আজকের এই জার্নিটা খুব সুন্দর জার্নি হতে চলেছে। তাহলে চলো এখন তোমাদেরকে এই নুরা নং ওয়াটারফলসের কাছে নিয়ে গিয়ে দেখাই। আর এই নুরা নং ওয়াটারফলসের আরেকটা নাম হচ্ছে জং ওয়াটারফলস, কারণ এই জায়গাটার নাম হচ্ছে জং। ফিলটা দেখো, ফিলটা দেখো। তো দেখো জলটা কীভাবে এখান থেকে উড়ে উড়ে যাচ্ছে। পুরো চারিদিকে এখানে ওয়াটার পার্টিকেলসে ভর্তি। মানে এখানে প্রপারলি আসতে গেলে রেনকোট পরে আসা উচিত, নাহলে গেঞ্জি পুরো ভিজে যাচ্ছে আমার। এখানে ওয়াটার কোট, এখানে রেনকোট, এখানে দাঁড়ানো যাচ্ছে না, পুরো জলে ভর্তি হয়ে যাচ্ছে। জলটা বাউন্স করে কোন জায়গায় অবধি যাচ্ছে দেখো। আমি যদি ভিজেও যাই তাতেও কোনো অসুবিধা নেই, কিন্তু ভালো করে তোমাদেরকে এখানকার ভিউটা দেখাবো আমি। আর আমি নিজেও সেটা দেখবো। এই দেখো, ক্যামেরা, ড্রেস সব ভিজে যাচ্ছে। পুরো জাইগান্টিক ওয়াটারফলস। আর তার মধ্যে বলে রাখি আজকে 15 আগস্ট, মানে পুরো মনসুনের মধ্যে আমরা আছি, সেই কারণে জলের ফোর্সটা আরোই বেড়ে গেছে। পুরো ফাঁকা, এখন মনসুন তাই পুরো ফাঁকা। আমরা এখন এই নুরা নং ওয়াটারফলস থেকে স্টার্ট করছি। আর এই যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটা প্রায় 1 কিলোমিটারের মতন। এখান থেকে আমরা বাঁ দিকে চলে যাব। বাঁ দিকে যে রাস্তাটা যাবে সেটা যাবে দিরাংয়ের দিকে, আর ডান দিকে রাস্তাটা চলে যাবে তাওয়াংয়ের দিকে।
এই এখন আমরা যশবন্তগড় ওয়ার মেমোরিয়ালের সামনে আছি, আর এই এখন এই গেট দিয়ে ঢুকবো। দেখো এখানে লেখা আছে ভিজিট হোলি ওয়াটারফলস। কালকেই আমরা এখানে গেছিলাম, জাং ওয়াটারফলস, এটা একটু আগে দেখে আসছি। এই হোলি ওয়াটারফলসটা আমরা গতকালকে গেছিলাম, ওটা লাস্ট এপিসোডে দেখানো আছে, তোমরা যদি চাও ওটা দেখে নিতে পারো। খুব ভালো লাগছে যে আজকে ইন্ডিপেন্ডেন্স ডের দিন আমরা এখানে আসার সুযোগ পেয়েছি, এটা একটা বিরাট সৌভাগ্য। এই যশবন্তগড় ওয়ার মেমোরিয়ালটা বানানো হয়েছে রাইফেলম্যান যশবন্ত সিং রাওয়াতের মেমোরিতে। উনি 1962 সালে যখন যুদ্ধ হয়েছিল তখন রাইফেলম্যান যশবন্ত সিং রাওয়াত আমাদের দেশের রক্ষা করতে গিয়ে এখানে শহীদ হয়েছিলেন। এবং একটু হালকা ডিটেলস আমি বলে রাখি, সেই তারিখটা ছিল 19 আগস্ট 1941। ওনার জন্ম হয়েছিল উত্তরাখণ্ডে জিম করবেট থেকে একটু উত্তর দিকে একটা গ্রাম ছিল, এক্স্যাক্টলি আমার নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। তারপর এবং সেই একই তারিখ 19 আগস্ট 1960, মানে ওনার যখন বয়স হয়েছিল 19 বছর, তখন উনি আর্মি জয়েন করেছিলেন এবং উনি গড়ওয়াল রাইফেলসে ছিলেন। এবং 1962-তে যখন চায়না ইন্ডিয়ার ওপরে অ্যাটাক করে তখন উনি এই পোস্টে ছিলেন। এবং সেই সময় ওনাদের এখানে অ্যামিউনিশনস কম ছিল, সোলজার্স কম ছিল, এবং এনিমিরা যখন অ্যাটাক করছিল ইন্ডিয়ার ওপরে সেই সময় যেহেতু আমাদের এখানে ট্রুপস কম ছিল, তার জন্য ওপর থেকে অর্ডার এসেছিল, ওনাকে বলা হয়েছিল যে পোস্ট ছেড়ে চলে যেতে। কিন্তু উনি এতটাই ভীর, এতটাই সাহসী যে উনি পোস্ট ছেড়ে যাননি। अब मैं बताऊंगा 17 नवंबर 1962 को हुई ऐतिहासिक लड़ाई के बारे में आपको जानकारी दूंगा। 17 नवंबर 1962 मौजूदा पोजीशन पर 4 गढ़वाल राइफल की अल्फा कंपनी डिप्लॉय थी, जिसके कंपनी कमांडर सेकंड लेफ्टिनेंट सुंदरनाथ टंडन साहब थे। 17 नवंबर के दिन इस जगह चाइना सेना ने 5 बार हमला किया। पहला हमला 0.5 आवर्स पर यहाँ की लोकल वेशभूषा जिसे मोनपा कहते हैं उसको पहन के किया, ताकि हमारे जवान उनको पहचान ना सके। लेकिन हमारे जवान इतने अलर्ट थे, उनको पहचाना, डटकर मुकाबला किया और हमले को विफल किया। दूसरा और तीसरा भयंकर हमला 0745 से लेकर 0930 आवर्स के बीच पार्टी और मोटर के फायर के साथ किया। उसका भी हमारे बहादुर जवानों ने डटकर मुकाबला किया और हमले को विफल किया। चौथा और पांचवा हमला 1130 से 1430 आवर्स के बीच पार्टी और मोटर का फायर का सहारा लेते हुए पहाड़ी जिस पर रेड फ्लैग लगा हुआ है वहां पर चाइना सेना ने अपने एमएमजी को डिप्लॉय किया, जिससे एमएमजी का इफेक्टिव फायर यहां पर मौजूद अल्फा कंपनी पर आ रहा था, जिससे अल्फा कंपनी फायर के दबाव में आ गई। अल्फा कंपनी कमांडर सेकंड लेफ्टिनेंट सुंदरनाथ टंडन साहब ने ठोस निर्णय लेते हुए एमएमजी को बर्बाद करने का फैसला किया और अल्फा कंपनी से एमएमजी को बर्बाद करने के लिए वॉलंटियर जवानों के नाम मांगे गए, जिसमें राइफलमैन जसवंत सिंह रावत, लेफ्टिनेंट त्रिलोक सिंह नेगी और राइफलमैन गोपाल सिंह गोसाई, ये तीनों जवान वॉलंटियर होते हैं। ये तीनों जवान इस कठिन रास्ते को चलते हुए फायर में क्रोलिंग करते हुए तकरीबन 15 से 20 मिनट में तय करते हैं और एमएमजी बैंकर के नजदीक पहुंचते हैं। वहां पर पहुंचकर राइफलमैन जसवंत सिंह रावत और दोनों उनके साथी अपनी पोजीशन इख्तियार करते हैं, जिसमें लेफ्टिनेंट त्रिलोक सिंह नेगी इन दोनों को क्वाड फायर देते हैं। राइफलमैन जसवंत सिंह रावत अपने पोच से ग्रेनेड निकालते हैं और एमएमजी बैंकर में थ्रो कर देते हैं, जिससे एमएमजी पर फायर कर रहे 3 चीनी सैनिकों में से 2 चीनी सैनिक मारे जाते हैं और एक चाइनीज सैनिक अभी भी एमएमजी पर लगातार फायर कर रहा था। उसको राइफलमैन जसवंत सिंह रावत फिजिकल असॉल्ट द्वारा मौत के घाट उतार देते हैं और एमएमजी पर कब्जा कर लेते हैं। लेफ्टिनेंट त्रिलोक सिंह नेगी जो इन दोनों को कवर्ड फायर दे रहे थे, वे एक ऑटो वेपन फायर की चपेट में आ जाते हैं और शहीद हो जाते हैं। राइफलमैन जसवंत सिंह रावत और राइफलमैन गोपाल सिंह गोसाई एमएमजी को लेकर जब अपने बैंकर की तरफ बढ़ रहे थे, तभी एक जानलेवा गोली राइफलमैन जसवंत सिंह रावत के सर में लगती है और वो शहीद हो जाते हैं। राइफलमैन गोपाल सिंह गोसाई काफी घायल होने के बावजूद एमएमजी को अपने बैंकर में लाने में कामयाब होते हैं।
भारत सरकार ने उनकी इस वीरता को देखते हुए उन्हें वीरता पुरस्कार से सम्मानित किया गया, जिसमें राइफलमैन जसवंत सिंह रावत को महावीर चक्र मरणोपरांत, लेफ्टिनेंट त्रिलोक सिंह नेगी को वीर चक्र मरणोपरांत और राइफलमैन गोपाल सिंह गोसाई को वीर चक्र से सम्मानित किया गया। इस लड़ाई में फोर गढ़वाल राइफल को बैटल ऑनर ऑफ नूरा नाग से सम्मानित किया गया। इस लड़ाई में फोर गढ़वाल राइफल के 3 अफसर, 4 जेसीओ, 147 जवान और 7 सिविलियन शहीद हुए। इस लड़ाई में फोर गढ़वाल राइफल को 2 महावीर चक्र, 7 वीर चक्र और 1 सेना मेडल से सम्मानित किया गया। तब से लेकर अब तक जो भी इस मार्ग से गुजरता है, राइफलमैन जसवंत सिंह रावत महावीर चक्र मरणोपरांत को नतमस्तक होकर गुजरता है। जय हिंद सर, जय हिंद। জয় হিন্দ স্যার। শেষে যখন বলা হয় যশবন্ত সিং রাওয়াতকে এখানকার পোস্ট ছেড়ে সরে যেতে, উনি কিন্তু সরে যাননি এবং ওনারা তখন মাত্র কয়েকজন ছিলেন এবং উনি একা, এটা বলা মানা হয় যে উনি একা 300 জন আর চাইনিজ সোলজার্সকে মেরেছিল এবং উনি একা পাহাড়ের বিভিন্ন জায়গায় কখনো ওইদিকে, কখনো অন্যদিকে, কখনো অন্যদিকে গিয়ে বিভিন্ন জায়গা থেকে উনি ফায়ারিং করছিলেন এবং এটা এই জন্য করছিলেন, এটা উনি বোঝাতে চাইছিলেন যে ইন্ডিয়ান আর্মি শুধু কয়েকজন না, অনেক লোক রয়েছে যাতে চাইনিজরা ভয় পেয়ে যায় এবং বিভ্রান্ত হয়ে যায়। এবং সেই সময় রাইফেলম্যান যশবন্ত সিং রাওয়াতকে এখানকার দুটো লোকা মনপামে সাপোর্ট করেছিলেন সমস্ত দিক থেকে, খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত ওনার যুদ্ধ করাতে হেল্প করা থেকে শুরু করে। তার নাম ছিল সেলা আর নুরা। সেই সেলাকে যখন চাইনিজ আর্মিরাও অ্যাটাক করেছিল তখন সেলা ওই দিকের ওই উপরের যে পাহাড় আছে ওখান থেকে জাম্প করে নিচে উনি সুইসাইড করে দেন এবং নুরাকে পরে চাইনিজ আর্মিরা ক্যাপচার করে খুব ব্রুটালি টর্চার করেছিল এবং পরে নুরাও মারা যান। এবং সেই নুরা আর সেলা, সেই দুই বোনের নামে এখানে সামনে দূরে একটা সেলা পাস করা হয়েছে এবং নুরার নামে একটু আগে আমরা যে ফলসে গেছিলাম সেই নুরানাং ফলস করা হয়েছে। সামনে এই যে মোড়টা আসছে এখান থেকে ডান দিকে চলে আছে সেলা টানেল আর সোজা সেলা পাস। তাওয়াং থেকেই আমরা এই NH13 ধরে আসছি, এই ডান দিকে এখন আমরা ঢুকছি, সেলা টানেল দিয়ে ক্রস করব। আমরা যখন অরুণাচলে এসেছিলাম, তাওয়াং থেকে যখন গেছিলাম তখন সেলা পাস ক্রস করে এসেছিলাম। তো তোমরা যদি ওই এপিসোডটা না দেখে থাকো তাহলে একবার দেখে নিতে পারো, কারণ সেলা পাসটা ক্রস করে আমরা অন্য রুট দিয়ে গেছিলাম, এটা কমপ্লিটলি অফ রোড টাইপের। সেলা পাসে জাস্ট বাঁদিক দিয়ে রাস্তাটা বেরিয়ে যাচ্ছিল আর এখন আবার একটা অন্য রুট দিয়ে আমরা ফিরবো। ওয়েলকাম টু সেলা টানেল। আচ্ছা, আমরা ভুল করে ওদিকটা চলে গেছিলাম, ভেবেছিলাম যে ওটা ইন এটা আউট হবে, অ্যাকচুয়ালি তা নয়। এখান দিয়ে যেতে হবে, এই গেট দিয়েই ঢোকা, এই গেট দিয়ে বেরোনো। ওই 5 দিকের যেটা ওটা হচ্ছে এসকেপ টানেল, এখানে গ্রিন অ্যারো করা আছে, মানে এটা দিয়ে আমাদের যেতে হবে। ওখানে ঢোকার মুখেই ফিল হলো যে না, একটু অন্যরকম লাগছিল। কবে উদ্বোধন হলো জানো? এটা রিসেন্ট হয়েছে তো, 2024-এ। হ্যাঁ রিসেন্ট, মোদি হ্যাঁ, সেই নরেন্দ্র মোদি এখানে এসেছিলেন। এতে কত রাস্তা কতখানি শর্টকাট করে দিয়েছে। এটা শর্টকাটের থেকে বড় কথা হচ্ছে না, ডিউরিং উইন্টার যখন এই এরিয়াতে পুরো বরফ পরে ঢেকে যায়
তখন যাতে আমাদের লজিস্টিক্স মুভমেন্ট এবং ট্রুপস মুভমেন্ট করা যেতে পারে সেই জন্য এই টানেলটাকে বানানো হয়েছে। এর উপরে মানে 13,700 ফিটে আছে সেলা পাস, যাতে সেলা পাস দিয়ে না যেতে হয় সেই জন্য এই টানেলটাকে করা হয়েছে। আর টানেলটার এই পাশে একদম পুরো চারিদিকে বৃষ্টি হচ্ছে। আর এই যে আমরা এখন এই পাটটা চলে এলাম, মানে আমরা এখন তাওয়াং জেলা শেষ করছি আর আমরা এখন ঢুকছি ওয়েস্ট কামিং জেলাতে। এটা হচ্ছে সেকেন্ড টানেল। এই টানেলটা কিন্তু ওয়েস্ট কামিং জেলাতে আছে। এর আগের টানেলটা ছিল তাওয়াং জেলাতে, এটা ওয়েস্ট কামিং জেলাতে। এখন আমরা বৈশাখী ক্রস করছি। আমরা যখন তাওয়াংয়ে গেছিলাম তখন এখানটা থেমেছিলাম। এখানে একটা বাঁধে গিয়ে আর্মি ক্যাফেটেরিয়া আছে, ওখানে খাওয়া দাওয়া করেছিলাম। আর এদিকটা দেখাচ্ছি, এই দেখো সামনে লেখা আছে সেলা ওয়ারিয়ার্স আর রাষ্ট্রম সর্বোপরি, মানে নেশন ফার্স্ট। তাওয়াং থেকে আমরা প্রায় 160 কিলোমিটারের মতন এসেছি। আর এখান থেকে বোমডিলা ডিস্টেন্স প্রায় 8-9 কিলোমিটার বাকি। আর এই যে রোড কন্ডিশনস তোমাদেরকে আমি যা দেখাচ্ছি, এখানেও কিছুটা দেখা যাচ্ছে। এই রোডের উইডথটা মোটামুটি প্রায় 20 ফিট, মানে টার্মেক রোডটা বলছি, স্ট্রেট টার্মেক রোডটা 20-22 ফিট এভারেজে বলছি। আর রোড সারফেসটা ভীষণ স্মুথ। আর মানে এটা যথেষ্ট চওড়া, দুটো গাড়ি একসঙ্গে, মানে টু ওয়ে রোডের জন্য। আমরা বোমডিলা পার করে আসছি, আনুমানিক প্রায় 15 কিলোমিটার বা 10 কিলোমিটার হয়তো হবে হয়তো। ঠিক এই সামনে এই যে মোড়টা দেখছো, যারা শেরগাঁওয়ের দিকে যাবে তারা এখান থেকে ডান দিকে বেরিয়ে যাবে। অ্যাকচুয়ালি যারা কলকাতা থেকে ফিরছে, তো শেরগাঁওটা হচ্ছে শর্টেস্ট রুট টুয়ার্ডস কলকাতা। আর এই ডান দিকের রাস্তাটা শেরগাঁও যাওয়ার আগে রূপা হয়ে তারপরে শেরগাঁও হয়ে বেরিয়ে যায়। কিন্তু যেহেতু আমি শেরগাঁও দিয়ে এসেছিলাম বলে আমি শেরগাঁও দিয়ে ফিরবো না, আমি এখন ফিরবো সোজা ভালুকপং হয়ে। তবে গুয়াহাটি যাওয়ারও কিন্তু শর্টকাট রাস্তা হচ্ছে ডান দিকেরটাই। যারা তোমরা ফ্লাইট ধরে যেতে চাইছো গুয়াহাটি দিয়ে বা ট্রেন দিয়ে যেতে চাইছো, যারা উদলগিরি রেলওয়ে স্টেশন ধরে আসতে চাইছো তারা ডান দিকের রাস্তাটা দিয়ে বেরিয়ে যাবে, সেটা তোমাদের জন্য নিয়ারেস্ট রুট হবে। আর যারা রাঙাপাড়া রেলওয়ে স্টেশনে নামবে, তাহলে এই রাস্তাটা দিয়ে আমি এখন যাচ্ছি, এই রাস্তাটা সুইটেবল হবে ফর রাঙাপাড়া রেলওয়ে স্টেশন। এই দুটো রেলওয়ে স্টেশন কিন্তু গুয়াহাটি রেলওয়ে স্টেশনের থেকেও কাছে। গুয়াহাটি রেলওয়ে স্টেশন থেকে এই আমরা মোটামুটি দিরাং থেকে ফিরছি, একটা আনুমানিক আমি ডিস্টেন্স বলে রাখছি। দিরাং থেকে এই রাঙ্গাপাড়া রেলওয়ে স্টেশন এবং উদলগিরি রেলওয়ে স্টেশন ডিস্টেন্স প্রায় 180-190 কিলোমিটারের মতন। অথচ কিন্তু গুয়াহাটি থেকে ডিস্টেন্সটা হয়ে যায় প্রায় 300 কিলোমিটার ভায়া শেরগাঁও রুট। আর যদি ভালুকপং রুট দিয়ে যাও তাহলে 350-এর উপরে চলে যায় বা 370-75-এ চলে যায়। West Bengal is the 13th largest state of India, যার এরিয়া around 88,700 স্কোয়ার কিলোমিটার। তারপরেই হচ্ছে অরুণাচল, যার এরিয়া হচ্ছে 83,700 স্কোয়ার কিলোমিটার। এবং এতটাই বড় স্টেট, যেটা টোটাল নর্থ ইস্ট ইন্ডিয়ার সবচেয়ে বড় স্টেট, ইভেন লার্জার দেন আসাম। আচ্ছা, তো আমি যেটা বলছিলাম, তো এই অরুণাচল প্রদেশের সেন্ট্রাল সাইড এবং ইস্টার্ন সাইডটাও অনেক বড় একটা রিজিয়ন। তো ওই দিকের যে লোকজন যারা আছে সেখানে কিন্তু অনেক ক্রিশ্চিয়ানস অনেক দেখা যায়, হিন্দুজ অনেক দেখা যায়। অ্যাকর্ডিং টু রিলিজিয়ন, অরুণাচল প্রদেশে অ্যারাউন্ড 30% পপুলেশন হচ্ছে ক্রিশ্চিয়ান, অ্যারাউন্ড 29% হচ্ছে হিন্দু, অ্যারাউন্ড 26% হচ্ছে ডনি পোলো।
আচ্ছা, ডনি পোলো একটা এমন রিলিজিয়ান যে এটা অনেক হয়তো নামটা জানে না। ডনি পোলো একটা এমন রিলিজিয়ান, এটা তানি ট্রাইবাল যারা আছে তারা এটা ফলো করে এবং ওনারা বিলিভ করে এই জগতের ন্যাচারাল ফিনোমিনসের উপরে এবং ওরাই ওদের ভগবান। তো ডনি মানে হচ্ছে সূর্য এবং ওনারা বিলিভ করে যে সূর্য হচ্ছে এই জগতের মা এবং পোলো মানে হচ্ছে চাঁদ। ওনারা বিলিভ করে যে পোলো হচ্ছে চাঁদ হচ্ছে এই জগতের বাবা। তো ওই জগতের মা এবং জগতের বাবা ডনি পোলো এনাদেরই ওনারা এই ডনি পোলো রিলিজিয়ন, ওনারা এই চাঁদ আর সূর্যেরই পুজো করেন। তো এনাদের টোটাল পার্সেন্টেজ হচ্ছে অ্যারাউন্ড 26%, আর এনাদের সংখ্যাটা হচ্ছে অ্যারাউন্ড এই 3,60,000 এরকম, 3,70,000 এরকম। টোটাল পুরো পৃথিবীর মধ্যে বলছি একমাত্র এই রিলিজিয়নের জনগণ শুধু এখানেই থাকে অরুণাচল প্রদেশে। এর বাইরে সামান্য মানে 0.1-0.2% থাকে হচ্ছে টিবেটে, আর বাদ বাকি 0.1% থাকে আসামে, ব্যাস। তারপরে মানে 4th লার্জেস্ট রিলিজিয়ন অরুণাচল প্রদেশে হচ্ছে বুদ্ধিস্ট, মাত্র 11%। তো এটা অনেকের ধারণা থাকে যে অরুণাচল প্রদেশ মানে বুদ্ধিস্টদের জায়গা, তা নয়। ফার্স্ট হচ্ছে খ্রিস্টান, সেকেন্ড হিন্দুজ, থার্ড ডনি পোলো, ফোর্থে হচ্ছে বুদ্ধিস্ট এবং ইসলাম এখানে অনেকটাই কম আছে, মাত্র 1.9%। এবং টোটাল এই অরুণাচল প্রদেশের পপুলেশনটা অনেক কম, যেরকম ইন্ডিয়ার পপুলেশন যেরকম অ্যারাউন্ড 150 কোটির কাছাকাছি। তো সেই তুলনায় যদি ভেবে দেখো একটা স্টেট, এত বড় একটা স্টেট যার পপুলেশন 10 কোটিও নয়, ইভেন 1 কোটিও না, মাত্র 14 লাখ। যদি এটা ডেন্সিটিতে কনভার্ট করা যায়, ডেন্সিটি মানে হচ্ছে নাম্বার অফ পার্সনস পার স্কোয়ার কিলোমিটার, সেটা এখানকার ডেন্সিটি হচ্ছে অ্যারাউন্ড 17, মানে 17 জন লোক বসবাস করে পার স্কোয়ার কিলোমিটারে। এবং আমরা যে এখানে এসছি সেটা ঘোরাঘুরি করে দেখতেও পাচ্ছি যে এই জায়গাটা এতটাই ফাঁকা যে মানে চারিদিকে জঙ্গল, লোকজন বসবাস খুবই কম করে। ভ্যারাজ আমি একটা ইন্ডিয়ার ডেন্সিটি বলি তাহলে একটা হালকা আইডিয়া পাবে। ইন্ডিয়ার ডেন্সিটি হচ্ছে অ্যারাউন্ড 450 পার স্কোয়ার কিলোমিটার। তো সেই তুলনায় এখানকার ডেন্সিটি অনেক কম, আর এখানকার ফরেস্ট ল্যান্ড হচ্ছে 70%-এরও বেশি। একটা হালকা আইডিয়া দিয়ে রাখলাম রিগার্ডিং অরুণাচল প্রদেশ। আর অরুণাচল প্রদেশ একটা এমন স্টেট যেটা ইন্ডিয়ার সব থেকে মানে মোস্ট ইস্টার্ন সাইডে পড়ে, যার জন্য এটাকে বলা হয় ল্যান্ড অফ রাইজিং সান। তো সব থেকে আগে সূর্যোদয় এখানে হয় এবং যেই জায়গাটা সব থেকে আগে সূর্যোদয় হয় তার নাম হচ্ছে ডং বলে একটা জায়গা আছে, সেখানে সব থেকে আগে সূর্যোদয় হয়। সেটা সব থেকে একদম মোস্ট ইস্টার্ন পার্ট অফ অরুণাচল প্রদেশ। whereas আমরা কিন্তু এখন যে জায়গাটায় এসেছি এটা হচ্ছে একদম ওয়েস্টার্ন মোস্ট পার্টে। আর তোমরা যখন অরুণাচল প্রদেশের ওই জায়গাগুলো যাবে যেখানে জিরো আছে, আলো আছে, পাসিঘাট আছে, মেচুকা আছে, ডং আছে, আনিনি আছে, তখন গিয়ে রিয়েলাইজ করবে যে ডনি পোলো রিলিজিয়নের লোকজন এখানে কত সংখ্যায় বসবাস করে, বা খ্রিস্টান আছে বা হিন্দুজরা আছে। বাট শুধু তাওয়াং সেক্টর থেকে আসলে ফিল হবে যে শুধু বোধহয় বুদ্ধিস্টদেরই জায়গাটা অরুণাচল প্রদেশ, অ্যাকচুয়ালি তা নয়। ঠিক আছে, কাটি দো। ভালুকপং যাওয়ার পথে এই আর একটা টানেল, এটার নাম হচ্ছে নেজপু টানেল।
এই সামনে যে পোস্টটা দেখছো এই পোস্টটা পার করার সঙ্গে সঙ্গে আমরা অরুণাচল পার করছি আর আসামে এন্ট্রি নিচ্ছি। আর এই এখন আমরা আসামে এন্ট্রি নিয়ে নিলাম। আর এই আসাম হচ্ছে আমাদের নর্থ ইস্ট ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট স্টেট আফটার অরুণাচল প্রদেশ। আর আমরা এখন আসামের যেই জায়গাটা এন্ট্রি করলাম এটা হচ্ছে আসামে যে টোটাল 5টা ডিভিশন আছে তার মধ্যে আমরা এখন নর্থ আসাম ডিভিশনে এন্টার করলাম। আর এটা হচ্ছে শোনিতপুর ডিস্ট্রিক্ট। গুড মর্নিং, আমি এখন আছি তেজপুরে। গতকাল তোমরা জানো যে আমরা ড্রাইভ করে আসামের দিকে এগোচ্ছিলাম, তো তেজপুর পৌঁছতে প্রায় 8টা সাড়ে 8টা বেজে গেছিলো। তো আমরা সবাই কল নিলাম যে আমরা তেজপুরে রাত্রে থেকে যাব। সময় লেগেছে সকাল 10টায় স্টার্ট করেছি তাওয়াং থেকে, 8টায় পৌঁছেছি তেজপুরে, মানে 10 ঘন্টা। তার মধ্যে ব্রেক, খাওয়া দাওয়া সবই রয়েছে। তো সব কালকে ড্রাইভটা খুব মজা করেছি। আর তোমরা কিন্তু নেক্সট এপিসোডটা অবশ্যই দেখো, কারণ নেক্সট এপিসোডটা আমি এখান থেকে শুরু করে এখন গুয়াহাটি কামাখ্যা মন্দিরের দিকে যাব। তো এখান থেকে এখন কামাখ্যা মন্দিরের যেদিকে যেতে গিয়ে কীরকম এখানকার রোড কন্ডিশনস, কোন রুট দিয়ে যাচ্ছি, কীরকম কী ভিউজ আসছে, তো সেগুলো সব আমরা তাহলে এনজয় করতে করতে যাব। আর সঙ্গে তোমরাও থেকো। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার নেক্সট এপিসোডে। সো সেই জার্নিটা আমি এখন করব। টিল দেন বাই, অ্যান্ড অল অফ ইউ ড্রাইভ সেফলি।